প্রতিবন্ধকতা দূরীকরণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতি জাতীয় পার্টির সংগ্রামী চেয়ারম্যান সাবেক মন্ত্রী প্রখ্যাত রাজনীতিবিদ জনতা জনাব মোস্তফা জামান হায়দার, উপস্থিত বাংলাদেশ এলডিপি সংগ্রামী চেয়ারম্যান, ভারত জোটের মুখপাত্র জনতা সাদাত হোসেন সেলিম, উপস্থিত জাতীয় দলের চেয়ারম্যান, ভারত জোটের সমন্বয়ক অ্যাডভোকেট এস আর হুদা, উপস্থিত ভারত জোটের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ, আগত ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মূল টার্গেট ছিল বিএনপিকে ধ্বংস করে দেওয়া। শেখ হাসিনা পরামর্শ দিয়ে তৎকালীন 11 মনিউদ্দিন ফখরুদ্দিন সরকার থেকে টার্গেট নিয়েছিল বিএনপিকে বেশ করে দেওয়া, এবং বহু চেষ্টা করার পর বিএনপি থেকে ভিন্ন হতে পারেনি। যত চেষ্টাই করেছেন বিএনপি ঐক্যবদ্ধ ছিল। শুধু তাই নয়, বিএনপির প্রতি, জাতীয় শক্তির প্রতি আস্থা বদলের সকল রাজনৈতিক দল বিএনপির পক্ষে যেমন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, ঠিক একই জায়গায় এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। সকলের একটা উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, এবং তার জন্য আমরা এখনো রাজপথে। দীর্ঘদিন যুবপথ আন্দোলন চলাকালীন সময় হঠাৎ ছাত্র সমাজ আসলেন তাদের কোটা আন্দোলন নিয়ে। সেই আন্দোলন বহু পরিভূত করে বৈষম্যহীন আন্দোলনে পরিণত হলো। আমরা সকল রাজনৈতিক দল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সবাই তাকে সমর্থন করে ফেসিবাদ সরকারকে দেশ থেকে উৎখাত করেছি, সক্ষম হয়েছি। এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করতে। শেখ হাসিনা প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া রাজনৈতিক দলকে কে নিয়েছিল, সেদিন বলেছিলাম এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে, শেখ হাসিনার ওয়াজেদ, তুমি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দলকে নিয়েছো, এদেশের মানুষ তোমার সমস্ত অধিকার কেড়ে নিয়ে এদেশ থেকে বিতাড়িত করবে। তাই হয়েছে। ইতিহাসের পরপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের সমগ্র যুব সমাজ, ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক, মেধাবী জনতার, মুক্তিকামী জনতার একমাত্র মহান নেতা তারেক রহমান। তার আশা নাকি বাধা, ও ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু পারবেন না। খালেদা জিয়া আসলেন, এরপরে নামলেন, সমস্ত রাজপথ বন্ধ হয়ে গেল, জনস্রোতে পরিণত হলো। এটা শুধুমাত্র একটা সামান্য দেখেছেন। তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে, সেদিন শুধু এয়ারপোর্ট নয়, $1 টাকার স্বর্ণকরণ হয়ে যাবে তারেক রহমানকে পণ করার জন্য। আমরা সেরে যাবো, কোন ষড়যন্ত্র কাজ হবে না, সমস্ত ষড়যন্ত্র বেহেশতে চলে যাবে আশা করি। আমরা অনেকদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের স্বপ্ন ছিল একটা, ফেসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে তার এই বিনা ভোটের ভূতের সরকারের উৎখাত করে একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যই আমাদের মূল সংগ্রাম ছিল। কিন্তু দুর্ভাগ্য বশত যে পরিস্থিতি সৃষ্টি হলো, আমাদের মাঝে গণঅভ্যুত্থান পূর্ব একটি মহামানবের দেখা পেলাম। আমরা খুব আশ্বস্ত হলাম যে তিনি আমাদের দীর্ঘ 15 বছরের এই ত্যাগের বিনিময়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। তিনি এসে বললেন, দেশ বিধ্বস্ত, লাশ রক্তের উপর দাঁড়িয়ে আছি, আমাদের সংস্কার প্রয়োজন। বাবা, কি সংস্কার প্রয়োজন সেটা আমি জানি না। এখন পর্যন্ত স্পষ্ট কোন সংস্কারের কর্মসূচি আপনারা দেখাতে পারেননি। আমাদের বহু ফর্মুলা দিয়েছেন, ভারতের কাছে আছেন, আমরা জানি,
কিন্তু অনেক ব্যাপারে আমরা মত প্রকাশ করিনি, অনেক ব্যাপারে আমরা সমর্থন করেছি, অনেক ব্যাপারে করিনি। আমার এহসান হুদা ভাই তিনি প্রত্যেক রমজানে বলে দিয়েছেন অনেক কিছু মানি না, কিছু কিছু মানি। তবে আপনারা বেশি যদি আমাদের বাড়াবাড়ি করেন তাহলে দেশ কিন্তু আরেকটা বিদ্রোহের দিকে চলে যাবে। তাই আশা করি যত দ্রুত সম্ভব যেটা প্রয়োজনীয় সেই সংস্কারকে নির্বাচনের ব্যবস্থা করেন। উনি আমার বাংলাদেশের প্রধান মোস্তফা হায়দার সাহেব তিনিও বলেছিলেন যে আমরা বেশি দিন সময় নিতে পারবো না। আশা করি বেশি কাল খারাপ করবেন না। এখনো বহু জায়গায় বহু সহজতা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই দাবি সেই দাবি, দাবি কার কাছে করবো? আপনার কাছে দাবি নেই, দাবি হলো একটাই, সে দাবি জনগণের প্রতিনিধিত্বকারী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে সেটা করলে জনগণ তার থেকে রক্ষা পাবে। অন্যথায় যদি দেশে আবার কোন সংঘাতের সৃষ্টি হয় এবং আপনাদের এই সংস্কার ভাব নিয়ে জনগণের আর কোন রক্ত দিতে হয়, যদি জনগণকে আবার নির্যাতন সহ্য করতে হয়, তাহলে মনে করবেন আপনার সমস্ত অর্জন বিফলে যাবে, জনগণ আবার উঠে দাঁড়াবে আপনাদের বিরুদ্ধে। সেদিন হয়তো আসতে পারে। আমি বলবো একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য ছাত্ররা রাজপথে আছেন, এনসিপি। তাদের হয়তো অনেক আশা বা আকাঙ্ক্ষা ছিল, আমি তাদেরকে নিরুৎসাহিত করব না। আমরা যেমনি করে তোমাদেরকে ফ্যাসিবাদ শেখ হাসিনার বুলেট থেকে রক্ষা করেছিলাম, তোমরা যদি জনগণের মৌলিক অধিকার দাবির জন্য রাজপথে থাকো, প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি, ভারতীয় জোট সবাই তোমাদের সমর্থন করবে। কিন্তু মনে রাখবা, যদি এদিক হেদিক করার চিন্তা করো বা দাম্ভিকতার চেষ্টা করো, তাহলে হয়তো আমরা সহ সমস্ত জাতি তোমাদের কাছ থেকে মুখ ফিরে নেবে। সেদিন কোন কুলকুলারা খুঁজে পাবা না। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আজকে এখানে যে জাতি নেতৃবৃন্দ বসা আছে, আমার প্রিয় নেতা আসলে লিঙ্কন, আমি খুব তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। তিনি গ্রেপ্তার হয়েছিলেন, বলেছিলেন শেখ হাসিনা ওয়াজেদ তুমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরে হাত দিয়েছ, বঙ্গবন্ধুর কবর, শেখ মুজিবুর রহমানের কবর নিক্ষিপ্ত হবে বঙ্গোপসাগরে। সেদিন তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল, সাজাও দিয়েছিলেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে আজ আমাদের মাঝে আসল লিঙ্কনকে ফিরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, দেশ নিতে খালেদা জিয়া যখন উঠে দাঁড়িয়েছে, তিনি যখন গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে পেরেছেন, আমি বিশ্বাস করি জাতির উদ্দেশ্যে যখন হাত নাড়িয়ে বলবে, প্রিয় দেশবাসী, আমি দীর্ঘ 17 বছর আপনাদের মাঝ থেকে দূরে ছিলাম, শেখ হাসিনা আপনাদের মাঝ থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে, সেই শেখ হাসিনা দেশ থেকে বিদায় হয়েছে। আমি জীবনের শেষ সময় এসে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের শপথ দিয়েছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার বিশ্বাস সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে বেগম খালেদা জিয়াকে সমর্থন করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, ভারতের জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটু বিনয়ের সহিত বলবো, আমরা নিজেরা একটু সাংবাদিকদেরকে আমরা জায়গা করে দিয়ে নিজেদের দাঁড়িয়ে থাকি, আমাদের আরো চেয়ারের ব্যবস্থা করা হচ্ছে। আমরা একটু সবাই একটু সাংবাদিকদেরকে আমরা জায়গা করে দিই। আমি আবার আমাদের নেতা কর্মীদের বিনয়ের সাথে অনুরোধ করবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন ভারতের অন্যতম শীর্ষ নেতা, নয়া গণতন্ত্র পার্টির সুযোগ্য সভাপতি জনাব এম এ মান্না। জনাব এম এ মান্না। ভাই সাংবাদিক থেকে বলতেছি, আমাদের নিজেদের লোক আজকে আলোচনা সভার
সভাপতি আমার প্রাণ প্রিয় নেতা 1969 সালে গণ আন্দোলনে অগ্রনায়ক সাবেক পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি জনাব মুস্তফা জামাল হায়দার, 12 দলীয় জোটের নেতৃবৃন্দ, সাথীগণ, বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার বলার কিছু নেই, যেখানে আমার নেতা মুস্তফা জামাল হায়দার, তার সামনে আমার মুখে কথা আসে না, তিনি বলবেন। তবে একটি কথা না বলে পারছি না, আমার জীবদ্দশায় আমি দেখেছি বিগত যে আন্দোলন সংগ্রাম অনেকে স্বীকার করতে চায় না, সেই আন্দোলন সংগ্রামের প্রতি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে অনেক সময় শুনি যে তার বয়স হয়ে গেছে, আর এত লজ্জা দরকার কি? যারা রাজনীতিবিদ তাদের বয়স হয় না, মৃত্যুর আগ পর্যন্ত সে আমাদের কাছে ইয়ং, এবং অন্যের কাছে কি জানি না, তিনি এখনো আন্দোলন সংগ্রামের জাতির প্রতীক। আর আমার নেতা মুস্তফা জামাল হায়দার 12 দলীয় জোটের প্রতীক। আমি নির্বাচন সম্পর্কে বেশি কিছু বলতে চাই না, কারণ মানুষ এখন নির্বাচন চায়। অবুঝ মানুষগুলি, যে অবুঝ মানুষ খালেদা জিয়াকে নেতা বানাইছে, সেই মানুষগুলি এখন নির্বাচন চায়। আপনারা তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন, জনতার হাতে, জনগণের হাতে ক্ষমতা দেন। এই বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। সত্যের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ কল্যাণ পার্টির সুযোগ্য মহাসচিব জনাব আবু হানি। জনাব আবু হানি। আমরা মনে করছি জুলাই বিপ্লবের পরে এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। আমরা কোন কাল বাহানা চাই না। এদেশে আমরা আশা করেছিলাম 5 আগস্টের পরেই 6 আগস্ট আমাদের এই দেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে আসবেন, কিন্তু কোন কারণে তিনি এখনো আসতে পারছেন না জানি না। আমরা চাই অতি দ্রুত তাকে দেশে আনা হোক এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুক।
ভবিষ্যতের আর কোনো তালবাহানা চাই না। আর একটা দাবি জানাচ্ছি, বিগত 15.5 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশে 4টি গণহত্যা চালিয়েছে। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, এই গণহত্যার বিচারের মাধ্যমে, শেখ হাসিনার বিচারের মাধ্যমে, আওয়ামী লীগের নিষিদ্ধের মাধ্যমে, আওয়ামী লীগের মতন আরো কোন প্রেতাত্ম দেশে জন্মগ্রহণ করতে না পারে, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ কল্যাণ পার্টি জিন্দাবাদ, 12 দলীয় জোট জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 12 দলীয় অন্যতম শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোটের সুযোগ্য মহাসচিব জনাব মাওলানা আব্দুল করিম। জনাব মাওলানা আব্দুল করিম। نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم। আজকের এই সভার সম্মানিত সভাপতি, 12 দলীয় জোটের প্রধান সাবেক মন্ত্রী জনাব মুস্তফা কামাল হায়দার এবং আজকের এই সভায় উপস্থিত আছেন 12 দলীয় জোটের সমন্বয়ক জনাব শাহাদুল সেলিম, সমন্বয়ক জনাব আসসালামু আলাইকুম। আজকে 5ই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই দেশ ফেসিবাদ মুক্ত হয়েছিল। সেদিন মানুষ আশা করেছিল একটি দেশের সুস্থ পরিবেশ ফিরে আসবে, একটি নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে এবং দেশে একটা সরকার গঠিত হবে যা জনগণের জানমালের নিরাপত্তা দিতে সক্ষম হবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে শুধু কাজ স্থাপন করছে, দেশটাকে এক পর্যায়ে দেশে করে ফেলেছে। আজকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা মনে করি দেশের সর্বোচ্চ নেতৃত্বদানকারী তারেক রহমানকে দেশে আসার সুযোগ করে দিলে এদেশে এসে তারেক রহমান একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করবে এবং এই সরকার একটা ভোটব্যাংক ঘোষণার মাধ্যমে এদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিলে দেশে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি হবে। এই আশায় আজকে অপেক্ষা করছে, কিন্তু একদিনের পর দিন এই সরকার সংস্কারের নামে যে অবস্থা দেশে সৃষ্টি করেছে, একটি নৈরাজ্যকর পরিস্থিতি আমরা আশা আমি ঠিক করে দিয়েছি তার অবিলম্বে তারেক রহমানকে ফিরে আসার একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করে দেশের তারেক রহমানকে আসার সুযোগ করে দেবে। তারেক রহমানের মাধ্যমে এদেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের সাধারণ মানুষ একটি সরকার গঠন করবে। আপনি ওখানে বসেন, আপনি জায়গায় যান, আপনি জায়গায় যান, আপনার নাম ঠিক করে দিয়েছে, আপনি যান, আপনি ঠিক আছে মনে যান, আপনার নাম ঠিক করে দিয়েছে। অবিলম্বে দেশে একটি নির্বাচনের রূপরেখা ঘোষণার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে এই জনাব আমিনুল ইসলাম। জনাব আমিনুল ইসলাম। ঘুমাইতাম এই ভালো ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, সাবেক মন্ত্রী, বর্ষিয়ান নেতা জনাব মুস্তফা কামাল হায়দার, উপস্থিত শাহাদত হোসেন সেলিম, এলডিপি চেয়ারম্যান, উপস্থিত এহসানুল হুদা ভাই, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল সহ বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান
বিগত 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা তাদের মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ পাবো। আমরা সমস্ত সেক্টরে আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখলাম, সে আওয়ামী বছর, আওয়ামী স্বৈরাচার, খুনি প্রত্যেকটা সেক্টরে যারা রুগী আছে। ডক্টর ইউনূসকে আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করবে, কিন্তু আমরা দেখলাম সেই উপদেষ্টা পরিষদের ভিতরে আওয়ামী বছর রুগী আছে, আওয়ামী হিন্দুস্তানের রাজাকার ঘাপটি মেরে বসে আছে। অতএব এর মতো অবস্থায় দেশ নায়ক তারেক রহমানের কোন বিকল্প নাই। সারা বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। তারেক রহমান গণতন্ত্রের প্রতীক। বাংলাদেশে আসবেন, সারা বাংলাদেশের মানুষ তাকে রিসিভ করতে যাবে, তাকে আনবে, নির্বাচন হবে। আওয়ামী দূষর, আওয়ামী ফ্যাসিস্ট, শেখ হাসিনার গোষ্ঠী সব পালাতে বাধ্য হবে। বন্ধুগণ, আমরা দাবি করব সেই 5ই আগস্ট শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে যারা গুলি মেরে শহীদ করেছিল শেখ হাসিনার নেতৃত্বে, আবার তদন্ত করে তাদেরকে বিচার করা হবে। হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছেন, 57 জন সেনা অফিসারকে হত্যা করেছেন, সেদিন পিলখানা বিরিয়ার বিদ্রোহের নামে শেখ হাসিনার হুকুমে। আমি দাবি করব তদন্তের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ধরে এনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে বাংলাদেশে বিচার করতে হবে। বন্ধুগণ, তারেক রহমান আসবেন, সারা বাংলাদেশ সোনার বাংলাদেশ তারেক রহমান সাজাবেন। তারেক রহমান দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার আলো। আমরা বাংলাদেশ, আমরা বিগত 17 বছর রাজপথে ছিলাম, রাজপথে আছি। তারেক রহমানের নির্দেশে আগামী নির্বাচনে সরকার গঠন হবে। এই সংসদ গঠন হওয়ার পরে আমরা যতক্ষণ পর্যন্ত না হবে, আমরা তারেক রহমানের সাথে আছি, সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমরুল ইসলাম ভাইকে। সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন 12 দলের অন্যতম শীর্ষ দল বাংলাদেশ কল্যাণ পার্টির সুযোগ্য চেয়ারম্যান জনাব শামসুদ্দিন পারভেজ। জনাব শামসুদ্দিন পারভেজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বাংলাদেশে ওনার প্রত্যাবর্তনের পরবর্তী ওনাকে যাতে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়, এর দাবিতে বাংলাদেশের সর্বপ্রথম 12 দলীয় জোট যে আজকের এই সমাবেশের আয়োজন করেছে, আলোচনা সভার আয়োজন করেছে। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, 12 দলীয় জোটের জোট প্রধান, জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুস্তফা জামাল হায়দার, উপস্থিত আছেন 12 দলীয় জোটের সম্মানিত মুখপাত্র, বাংলাদেশ এনডিপির সম্মানিত চেয়ারম্যান জনাব সাদাত হোসেন সেলিম, মঞ্চে উপবিষ্ট 12 দলীয় জোটের সম্মানিত সমন্বয়ক, জাতীয় দলের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট ইহসানুল হুদা, আমাদের বাংলাদেশের
হাসিনা বিরোধী আন্দোলনে 12 দলীয় জোটের যে সকল শীর্ষ নেতৃবৃন্দ নিজের বুক পেতে দিয়ে এই ময়দানে আজকের এই স্বাধীনতা এনেছেন, সে সকল জাতীয় নেতৃবৃন্দ, 12 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে যখন দেশ উত্তাল, হাসিনার পতনের পরে বাংলাদেশে আমরা আশা করেছিলাম একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য আমরা আন্দোলন করতেছিলাম। আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ছাত্র জনতা এদেশের একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে। এখানে কোন একক দলের, কোন একক গোষ্ঠীর, কোন একক লোকের কোন সাফল্য নেই। প্রিয় ভাইরা, এখানে বাংলাদেশের আপামর জনতার সফলতা, এবং এই সফলতা খুনি হাসিনার বিরুদ্ধে। খুনি হাসিনা এই প্রেক্ষাপট সৃষ্টি করার কারণে আজকে আমরা এই স্বাধীনতা ভোগ করছি। কিন্তু আমাদের আজকে এই স্বাধীনতার পক্ষের শক্তিদের মাঝে অনৈক্য দেখা দিচ্ছে। আমি আশা করব এই অনৈক্য আবার তারেক রহমানের আগমনের মাধ্যমে ঐক্যে পরিণত হবে। প্রিয় ভাইরা, আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, আমরা চেয়েছিলাম নির্দলীয় নিরপেক্ষ সরকার, কিন্তু বিপ্লবের পরে যেহেতু আমাদের বাধ্য হয়ে অন্তর্বর্তী সরকারের উপর আমরা ক্ষমতা দিয়ে একটা দেশের স্টেবল পজিশন চেয়েছিলাম, কিন্তু আমরা চাইনি এই সরকার দীর্ঘস্থায়ী থাকুক, এই সরকার আমাদের উপর ছড়ে ঘুরাক, রাজনীতিবিদদেরকে হেনস্থা করুক। আমরা চাইনি প্যাসিস্টদেরকে তারা পুনর্বাসন করুক। আমরা চেয়েছিলাম এদেশে কোনো প্যাসিস্ট আর থাকবে না, কারণ হাসিনার প্যাসিস্টের সংখ্যা তেমন বেশি না। তবে হাসিনা এমন কাজ করেছে, তার সমস্ত বাংলাদেশের প্রশাসনিক রন্ধ্রে রন্ধ্রে তার শক্তিকে সে বসিয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, এই শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হলে একমাত্র প্রশাসনিক ক্ষমতা ছাড়া, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া উৎখাত করা সম্ভব নয়। আজকের অন্তর্বর্তীকালীন সরকারে ইচ্ছে করছে আমাদের যা বাংলাদেশের মানুষের যে জনসমর্থন তাদের প্রতি আছে, আমরা যারা বসিয়েছি তারা ফ্যাসিস্টের বিরুদ্ধে শক্তি দিয়ে তাকে বসিয়েছি। ডক্টর ইউনূস সাহেব যে উপদেষ্টা পরিষদ নিয়ে বসে আছেন, উনি ইচ্ছে করলে আমাদের এই ইচ্ছাকে পূরণ করতে পারে, কিন্তু আমার মনে হয় ওনার ইচ্ছার ঘাটতি রয়েছে। উনি এই সরকারের মাঝে এবং ওনার উপদেষ্টা পরিষদে যে সকল আওয়ামী দোসর আছে ওনাদেরকে সরাতে চাচ্ছেন না। এটা কি কোনো রাজনৈতিক ইচ্ছা কিনা আমি জানি না, তবে আমি আশা করব এই সরকারের রাজনৈতিক কোনো ইচ্ছা থাকতে পারে না, কারণ ওনারা বলেছেন ওনারা নিরপেক্ষ। শুধু একটা ব্যাপারে নিরপেক্ষতা দেখানো যাবে না, এদেশে কোনো ফ্যাসিস্টকে পুনর্বাসনের ব্যাপারে কোনো নিরপেক্ষতা দেখানো যাবে না। ফ্যাসিস্টকে বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে অ্যাকোমোডেট করে আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করুন, এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে সুগম করুন। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবরণের পর এই সরকার ওনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে যখন উনি হাত নেড়েছেন, পুরা বাংলাদেশ আন্দোলিত হয়েছে, পুরা বাংলাদেশ খুশি হয়েছে, পুরা বাংলাদেশের মানুষের মাঝে উনি যখন হেসেছেন, পুরা বাংলাদেশ এসেছে। আপনারা এই নেত্রীকে, আমাদের এই অবিসংবাদিত নেত্রীকে বাংলাদেশের মাটিতে দেখে যদি আপনারা ঈর্ষান্বিত হন, যেই সরকার হোক, যেই লোক হোক, যেই ক্ষমতালোভী লোক হোক, তাকে আমরা অবশ্যই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। এবং বাংলাদেশের এই তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে আসবেন। উনি বলেছিলেন, তারেক রহমানই বাংলাদেশে বলেছিলেন যে যদি তুমি ভয় পাও
তাহলে তুমি শেষ, আর যদি রুখে দাঁড়াও তাহলে তুমি বাংলাদেশ। এই স্লোগানের উপরে ছাত্র জনতা 18 সালে আন্দোলন করেছিল। এই স্লোগানের উপরে বাংলাদেশে 2023 সালের 28 অক্টোবরে জনসমাবেশ হয়েছিল। এই জনসমাবেশকে পণ্ড করার পরে বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে আমরা 12 দলীয় জোট প্রথম 5 জানুয়ারির ইলেকশন পর্যন্ত আন্দোলন ধারাবাহিকভাবে করেছি। 5 জানুয়ারির পর যখন সমগ্র দেশ দিশেহারা যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে এসেছে, আর কিছু করা যাবে না, 2029 সাল পর্যন্ত সবাই অপেক্ষা করতেছে, তখন 12 দলীয় জোট সারা বাংলাদেশে আমরা ভারতীয় পণ্য বর্জনের জন্য আবেদন নিয়ে সর্বপ্রথম আমরা সবাই দুয়ারে দুয়ারে গিয়েছি। আমরা প্রত্যেকটি জেলা সদরে গিয়েছি, আমরা বিভাগীয় সদর প্রচারপত্র বিতরণ করেছি। আমরা ভারতের বিরুদ্ধে যে মার্কেটিং করেছি, যে আমরা যে মানুষের কাছে যে আবেদন করেছি, মানুষ সেটা গ্রহণ করেছে। এই ভারতের বিরুদ্ধে আমরা বলেছিলাম বাংলাদেশে ভারতীয় পণ্যের মধ্যে 1 নম্বর পণ্য শেখ হাসিনা, তাকে অবশ্যই বাংলাদেশ থেকে বিতাড়ন করতে হবে, তাকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় বাংলাদেশের আপামর জনতা এক হয়ে এমন বিতাড়ন করেছে, সে দিল্লিতে গিয়ে পড়েছে, পৃথিবীর কেউ তাকে জায়গা দেয় নাই। প্রিয় ভাইরা, এই উচ্ছিষ্ট ব্যক্তিকে বাংলাদেশে এনে বাংলাদেশের জনসমক্ষে বিচার করতে হবে। বাংলাদেশের আইনের পাকপুকুরে, বাংলাদেশের আইনে যে সকল পাকপুকুর আছে এগুলো বন্ধ করে দিতে হবে, তার বিচার জনসমক্ষে করতে হবে। সে যেভাবে মানুষকে ক্রস ফায়ার করেছে, গুম করেছে, খুন করেছে, আইনাগর করেছে, এই সকল কিছুর জন্য বাংলাদেশের তার জনসমক্ষে বিচার হতে হবে। আর শেখ হাসিনার বিচার হলেই তার এই দোষররা অবশ্যই এটার বিচারের ফল ভোগ করবে। তার বিভিন্ন দোষররা এখনো রন্ধ্রে আছে। আপনারা তার সাথে যারা ইলেকশন করেছিল গত 2023 সালে, 2018 সালে, 2014 সালে, এই সকল সমস্ত এমপিদেরকে বাজেয়াপ্ত করে তাদের পদ, তখনকার এমপির পদ বাজেয়াপ্ত করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার করতে হবে। তাদের যে খুন করেছে সমস্ত এমপি, এই খুনের দোষর হিসেবে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আমি এই দাবি আজকের এখান থেকে করছি। সর্বশেষ আজকের বিষয়ের উপর আমি আলোকপাত করতে চাই। প্রিয় ভাইরা, আজকে 5 আগস্টে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে, কিন্তু দেশ নায়ক তারেক রহমান ফ্যাসিস্ট হাসিনার সময় বাংলাদেশ আসতে পারে নাই, বাধাগ্রস্ত হয়েছে, আইনের মাপ ছিল, বাংলাদেশে ওনার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল। কিন্তু 5 আগস্টের পর আমরা আশা করেছিলাম উনি বিপ্লবী বেশে বাংলাদেশে 6 আগস্ট চলে আসবেন, কিন্তু আসতে পারেন নাই। কারণ মানুষের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো তার জানের নিরাপত্তা। আপনার যদি জানের নিরাপত্তা না থাকে তাহলে আপনি আন্দোলন করতে পারবেন না, সংগ্রাম করতে পারবেন না। আপনি বুক পেতে দিতে পারবেন, আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছে, কিন্তু একজন রাষ্ট্রনায়ক বুক পেতে দিতে পারে না। ওনাকে আনতে হলে সেভাবে, সেই সম্মান দিয়ে, সেইভাবে, সেই নিরাপত্তা দিয়ে বাংলাদেশ আনতে হবে। তারেক রহমান যদি তখন আসতো, আমি আশঙ্কা করতেছিলাম যে উনি এই জন্য আসে নাই যে বাংলাদেশ ওনার নিরাপত্তার যথেষ্ট অভাব ছিল। এখন পর্যন্ত ওনার নিরাপত্তার ব্যবস্থা হয় নাই। ওনার মামলাগুলা সঠিকভাবে সবগুলা উত্তোলন হয়েছে কিনা তাও আমরা জানি না। এবং আমি আশা করব এই সরকার জনগণের সরকার, এই সরকার আন্দোলনের সরকার, এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার, এই সরকার বাংলাদেশের 12 দলীয় জোটের সরকার, এই সরকার জামাত ইসলামের সরকার, ইসলামী দলগুলোর সরকার, বাম ডান যারাই হাসিনার বিরুদ্ধে ছিল সবার সরকার কিন্তু হাসিনার না। তবে তারা এখন হাসিনার পক্ষে কথা বলে। এই হাসিনার পক্ষে কথা বলার অর্থই হলো ওনাদের মধ্যে এখনো শস্যের মধ্যে ভূত রয়ে গেছে। এই ভূত তাড়ানোর জন্য যদি ওনারা না পারেন, ছাত্র জনতা আবার বিপ্লবের মাধ্যমে ওনাদের এই ভূত তাড়াবেন। আমরা আজকে যে আন্দোলন দেখতেছি শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার জন্য, এটা যৌক্তিক দাবি, কিন্তু এই যৌক্তিক দাবি আমাদেরকে আইনের মাধ্যমে করতে হবে। কোন রাষ্ট্রীয় অধ্যাদেশের মাধ্যমে করলে আবারও সেটা পুনর্বহাল হতে পারে। এই আশঙ্কায় বিএনপি এবং 12 দলীয় জোট মনে করে
এটাকে একেবারে আইনিভাবে তাদের অন্যায় অত্যাচারের সুস্পষ্ট প্রমাণ আছে। তারা তাদের দলকে নিষিদ্ধ করার জন্য সুস্পষ্ট প্রমাণ আছে। এই প্রমাণের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শামসুদ্দিন পারভেজকে। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন 12 দলীয় অন্যতম শীর্ষ দল জাতীয় পার্টির সুযোগ্য মহাসচিব সাবেক সংসদ সদস্য জনাব আহসান হাবিব লিঙ্কন। ভাই এই বিসমিল্লাহিররহমানিররহিম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা এবং তার যথাযথ নিরাপত্তার দাবিতে আজকের এই সমাবেশ। 12 দলীয় জোট এই সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশের আজকের শ্রদ্ধেয় সভাপতি, 12 দলীয় জোটের প্রধান, জাতীয় পার্টি কাজী জাফরের প্রধান, সাবেক মন্ত্রী, এই দেশের প্রতিটি আন্দোলনে যার পদস্পর্শে বাংলাদেশের জনগণ ধন্য, বাংলাদেশের সব থেকে বয়োজ্যেষ্ঠ নেতা জনাব মোস্তফা জামাল হায়দার মঞ্চে উপস্থিত আছেন। 12 দলীয় জোটের মুখপাত্র জনাব শাহাদত হোসেন সেলিম, এলডিপির চেয়ারম্যান জনাব শাহাদত হোসেন সেলিম মঞ্চে উপস্থিত আছেন। 12 দলীয় জোটের সুযোগ্য সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট ইহসানুল হুদা মঞ্চে উপস্থিত আছে। জমিয়তে উলামায়ে বাংলাদেশের বিশিষ্ট আলেম মাওলানা মহিউদ্দিন ইকরাম, নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হাসিনার পতনের পর বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য এবং তার যথাযথ নিরাপত্তার জন্য আজকে আমাদের এই সমাবেশ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য এটা একটা লজ্জাজনক ব্যাপার। আমরা তাকে বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব হিসেবে জানি। তার নেতৃত্বে এই দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, যাকে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছিলাম। আমি একটা কথা দৃঢ়তার সাথে বলতে চাই যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান না। তারেক রহমান আজকে 31 দফা কর্মসূচি ঘোষণা করে
সারা বাংলাদেশের জনগণের অবিসম্ভাবিত নেতা, জাতীয়তাবাদী বিশ্বাসী সকল রাজনৈতিক দল তারেক রহমানকে নেতা হিসেবে গ্রহণ করেছে। সেই নেতা দেশে আসতে পারে না, কোথায় বাধা? আমি একটা কথা শুধু বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এখনো আপনাকে আমরা সম্মান করি। বিএনপি হয়তো আপনার সম্মান এবং মর্যাদার কথা বিবেচনা করি এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বাধার কথাটা বলছে না, কিন্তু আপনার উচিত ছিল। আপনার মামলাগুলো যেমন প্রত্যাহার করেছেন, 660 কোটি টাকা নিয়ে নিয়েছেন, নিজের গ্রামীণ ব্যাংকের 5 বছরের কোন ট্যাক্স ভ্যাট দিতে হবে না, ইতিমধ্যে আদম ব্যবসা সহ 7টা কোম্পানি খুলে ফেলেছেন। মানুষের বাতিল বেচা এদের কথা ভেঙে বলবো, লিঙ্কন পরোয়া করি কথা বলে না, বলবে না। তারেক রহমানকে এই দেশে আসতে হবে। আমরা কেন তার যথাযথ নিরাপত্তার কথা বলছি? এই দেশে আর একটা ফিলিপাইনের একুইনোর মতো ঘটনা ঘটুক, পাকিস্তানের বেনজির ভুট্টোর মতো ঘটনা ঘটুক, আমরা তা চাই না। আমাদের আদরের দুলাল বাংলাদেশের জনগণের আগামী দিনের প্রথম কান্ডারি, যিনি 31 দফা ঘোষণা করে বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে, আমরা তার উপরে আস্থা রেখে বলতে চাই যে তারেক রহমানকে অবিলম্বে স্বদেশে প্রত্যাবর্তনের বাধা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে এইটা করে তাকে স্বদেশে আসার ব্যবস্থা করতে হবে। এবং এ ব্যাপারে আজকেই সরকারের পক্ষ থেকে কোথায় বাধা আছে, কি বাধা আছে, তা জনসম্মুখে দেশবাসীর সামনে প্রকাশ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, ভাইয়ের আমার, নেতৃবৃন্দ বক্তৃতা করবেন। আমি লম্বা মানুষ মুক্তি কম সুজা সাপটা বুঝি। পৃথিবীতে আমি একটা কথা বলতে চাই, পৃথিবীতে বর্তমানে একমাত্র তারেক রহমান একজন নেতা যার পিতা এই দেশের সবথেকে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন, নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, যার মা এই দেশের সবথেকে জনপ্রিয় নেত্রী, যিনি দেশ নেত্রী থেকে দেশ মাতায় পরিণত হয়েছেন এবং দেশের 18 কোটি মানুষ তা মেনে নিয়েছে। আমার ফিরোজ মোহাম্মদ মিঠুন মল্লবা দেশমাতা খালেদা জিয়া উঠে দাঁড়িয়েছে। আমি সেদিন একটা ইয়েতে দেখলাম, বলেছে দেশমাতা খালেদা জিয়া যখন উঠে দাঁড়ালো তখন আমার অনুভূতি হলো বাংলাদেশটা উঠে দাঁড়ালো। বাংলাদেশ পঙ্গু ছিল, বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে, আর সেই দেশ পরিচালনা করবে দেশ নায়ক তারেক রহমান। আমরা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা প্রতিবাদ করছি, যদি প্রতিবাদে কাজ না হয় রাজপথে নেমে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ভারতের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মোস্তফা জামাল হায়দার জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ লিঙ্কন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন ভারতের অন্যতম শীর্ষ দল জমিয়ত উলামা ইসলামের সুযোগ্য মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম। ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম। Allah
إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ভারতের জুলাই আজকে আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বাধা দূরীকরণ আসার পরে তার সর্বোচ্চ নিরাপত্তা বিধানের জন্য আয়োজিত আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি বারোদলীয় জোট প্রধান সাবেক মন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মুর্শিদাবাদ হায়দার মঞ্চে উপস্থিত ভারতীয় জোট মুখপাত্র বাংলাদেশ লীগের চেয়ারম্যান জনাব শাহাদুল সেলিম বারোদলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান জনাব এহসানুল্লাহ চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ লেবার পার্টির মহাসচিব মাইনুল ইসলাম জাতীয় পার্টির মহাসচিব জনাব হাসান হাবিব লিঙ্কন সহ জাতীয় নেতৃবৃন্দ আজকে সুদী। আসলে আজকে এই বিষয়ে আমাদেরকে দাবি উঠাতে হবে, কথা বলতে হবে, রাজপথে আসতে হবে। খুবই দুর্ভাগ্যজনক, খুবই বেদনাদায়ক। দেশের সবকিছু খালাস পায়। লিঙ্কন একটু আগে বলে গেল না, একজনের সব মামলা খালাস, 666 কোটি টাকা তার ট্যাক্স মাফ, দিন দিন ব্যবসা বাণিজ্যের রাস্তার দুয়ার খুলতেছে, সব হচ্ছে। শুধু এক জায়গায় বাধা, তারেক রহমান আসতে পারবে না। গাত্রতা হলো কোন জায়গায়? এদেশের জনগণ তারেক রহমানকে আনবে, নিরাপত্তা দিবে। ভয় কিসে? কত রকমের নাটক সাজাচ্ছেন, এটাকে নামান সেটাকে নামান। গত 8 মাসে 26টা দল মাঠে নামাইছেন বিএনপিকে ধাক্কা দিতে। অসমেলাইতে পারছে? অসমেলাইতে পারেন নাই। ছাত্র জনতা যে দল করলেন এখন দেখি লুটপাটে ব্যস্ত, আওয়ামী লীগকে হার মানাইতেছে। কারে যে নেতৃত্ব দেবেন? বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। গত 17 বছর গুম খুন সব বিএনপির বিরুদ্ধে, মামলা হামলা সব বিএনপির বিরুদ্ধে, তার শরীকদের বিরুদ্ধে। কি মাথা নোয়াইতে পারছিলেন? তারা কি মাথা নত করছে? জুলাই বিপ্লবের কথা বলেন। জুলাই বিপ্লব কোথ থেকে সফল হলো? 17 বছরের নিপীড়ন, অত্যাচার, নির্যাতন ভোগ করে মাঠকে আন্দোলনের প্রস্তুত করেছে বিএনপি। তার মিত্ররা আমরা বলতে চাই দেশটা সবার, দেশটা সবার হওয়ার পরে কেউ না কেউ কর্তৃত্ব তো করবে। এদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। একমাত্র কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, তার গৃহীত নীতিমালা। আজকে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম রাখাতে গায়ে জ্বলা ধরে। আমরা বলতে চাই সংবিধান সংস্কারের নামে বিসমিল্লাহ উঠালে, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস উঠালে এতে আগুন জ্বলতে থাকবে। আমরা ওদিন বলে আসছি ভৌতবাদ উঠাই দিতে হবে। ওনারা বলেন আমরা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে ভৌতবাদ লেখাইছি, আমরা আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে লেখেন। আপনি নিয়ত লয়ে আপনি বসে থাকেন। ভৌতবাদ যদি সংবিধান থাকে, এই সংবিধান বাংলাদেশের মানুষ ছিঁড়ে পুড়ে ছাড়ছাড় করে দিবে। নারী নীতি নিয়ে খেলা শুরু করছে। ব্যবসাদেরকে রাষ্ট্রীয় শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে চান, যৌন বিচারকে বাংলাদেশে স্বীকৃতি দিতে চান। আলেমরা আঙ্গুল চষবে, রক্তের প্লাবন বসবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি একটা সংস্কার প্রস্তাব পাস করা হয়, রক্তের গঙ্গে বলবে কেউ ঠেকাতে পারে না। মানবিক করিডোর মাইয়া রেখে দিয়া লাইতেছেন, আলোচনা নাই, সংসদে আলোচনা নাই, রাজনৈতিক দলের সাথে আলোচনা নাই। মানবিক করিডোর দেন কাকে দেন? সেখানে সদস্য গোষ্ঠী আছে 8 থেকে 9টা, কাকে দিবেন? মানবিক করিডোর মানে রক্তাক্ত জনপদ। বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বস্ত হবে।
আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজাইছেন। আপনারা যদি নিষিদ্ধ করতেন, আপনারা সবাই নিষিদ্ধ করতে আগে গণহত্যার বিচার করেন। গত 17 বছর যারা খুন করলো, হাজার হাজার লাশ পালাইলো, পাঁচিমে শাপলা চত্বরে 200-র উপর আলেমদেরকে শহীদ করা হলো, এগুলির বিচার করতে 9 মাস লাগে? আগে তাদের বিচার করেন, গণহত্যার বিচার করেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনেন, তাকে ফাঁসির মঞ্চে ঝুলান, এরপর হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। এই নাটক সাজাইয়া বাংলাদেশের মানুষকে এত বেকুব ভাইবেন না যে ঘুমিয়ে ঘুমিয়ে সব সেরে নেবেন আর আপনাকে ধীরে ধীরে সেলর সালাম দিবে। প্রশ্নই আসে না। আমরা একটা দেশের জাতীয় ক্রান্তিকালে একটা প্রয়োজনে আপনাকে ব্যাপকভাবে সমর্থন সহযোগিতা করা হয়েছে। এর অর্থ এটাই যে আপনি এইভাবে জাতির বিরুদ্ধে অবস্থান নেবেন। নির্বাচন দিতে হবে, ওই ডিসেম্বর জুন তো বুঝি না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করতেই হবে। দাবি আদায় কিভাবে করা হয় তো জানেন, দেখতেছেন। ইনশাআল্লাহ দেশ জাতি জেগে উঠেছে, তৌহিদি জনতা জেগে উঠেছে, দেশের মধ্যে নারী পুরুষ সবাই জেগে উঠেছে। রাজপথে আসতে আর কেউ কোনো ভয় নাই, নিতে কেউ ভয় পায় না। এই জন্য নির্বাচনের জন্য সুস্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ধন্যবাদ ইকরাম ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বারবার কারা নির্যাতিত নেতা, ভারতের বিরুদ্ধে সুযোগ্য সমন্বয়কারী, বাংলাদেশ জাতীয় দলের সুযোগ্য চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট সৈয়দ আহসানুল হুদা। জনাব অ্যাডভোকেট সৈয়দ আহসানুল হুদা। বাংলাদেশে